হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WBDP স্টাডি। তো আজকে থেকে আমরা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন এর প্রত্যেকটা ক্লাসের মডেল সেট নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের প্রত্যেকটা বিষয় থাকবে এবং যেগুলিতে আমাদের পরীক্ষায় খুবই হেল্প হবে। এখন থেকে যদি তোমরা এগুলো পড়াশোনা শুরু করে দাও, তাহলে কিন্তু পরীক্ষার সময় অবশ্যই ভালো ফল হবে তোমাদের। তো আজকে আমরা ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের একটি সম্পূর্ণ মডেল সেট নিয়ে আলোচনা করব, যেখানে কিন্তু সবই আলোচনা করা হয়েছে, ছোট প্রশ্ন থেকে শুরু করে বড় প্রশ্ন। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো দেখো, প্রথমেই যে প্রশ্নটা আছে যে প্রাচীন মিশরের লিপির নাম কি ছিল, তো এখানে আমাদের উত্তর হবে হায়ারোগ্লিফিক লিপি, অপশন সি। তারপরে প্রথম রৌপ্য মুদ্রা ভারতে কে চালু করেন, তো এর উত্তর হবে অপশন ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাজিত করে রৌপ্য মুদ্রা বা রূপোর মুদ্রা চালু করেছিলেন। এখানে আমাদের যে উত্তর আছে তার একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারপরে দেখো, সুয়ানজাং বা হিউয়েনসাং যে বৌদ্ধ বিহারে পড়াশোনা করতেন তার নাম কি, এর উত্তর হবে অপশন বি, নালন্দা মহাবিহার, অপশন বি। তারপরে দেখো, দিগম্বর কোন ধর্মের একটি ভাগ, এর উত্তর হবে অপশন সি, জৈন ধর্ম। জৈন ধর্ম পরবর্তীকালে দুটি প্রধান ভাগে বিভক্ত হয়েছিল, যেটা ছিল শ্বেতাম্বর আর দিগম্বর। তারপরে দেখো, প্রশ্ন নম্বর 5, পঞ্চম বেদ কাকে বলা হয়, এর উত্তর হবে অপশন সি, মহাভারতকে। তাহলে পঞ্চম বেদ কাকে বলা হয়, মহাভারতকে। তারপর দেখো, প্রশ্ন 6, সুদর্শন হ্রদ কোথায় নির্মিত হয়েছিল, তো এর উত্তর হবে অপশন সি, কাথিয়াবাড়ে। তারপরে 7 নম্বর প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এর উত্তর হবে অপশন বি, পাটলিপুত্রে। 8 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত হলো একটি, অপশন এ, নাটক। দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত একটি বিখ্যাত ঐতিহাসিক নাটক। জীবক কে ছিলেন, জীবক ছিলেন বিম্বিসারের রাজ বৈদ্য। তারপরের প্রশ্ন হচ্ছে, জৈন ধর্মের মোট তীর্থঙ্কর এর সংখ্যা কত ছিল, এর উত্তর হবে অপশন সি, 24 জন। তারপরে দেখো, ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় নগরায়নের সূচনা কবে হয়, এর উত্তর হবে অপশন সি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। তারপরের প্রশ্ন দেখো, শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন, এর উত্তর হবে অপশন বি, হর্ষবর্ধন। তারপরে পলিশ কোথায় গড়ে উঠেছিল, এর উত্তর হবে অপশন সি, গ্রিসে। তারপরে জৈন ধর্মে পঞ্চম মহাব্রত বা ব্রহ্মচর্য কে প্রবর্তন করেছিলেন, তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ, মহাবীর। মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর, এবং এটাও অনেকবার পড়ে যে 23তম তীর্থঙ্করের নাম কি, এর উত্তর হবে পার্শ্বনাথ। তারপরে আমাদের বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে, উত্তর হবে মেগাস্থেনিস। তারপরে মহাভারতের আদি নাম কি ছিল, এর উত্তর হবে জয় সংহিতা বা জয়কাব্য। তারপরে 3 নম্বর প্রশ্ন, শকাব্দ কার আমলে প্রচলিত হয়, এর উত্তর হবে কুষাণ সম্রাট কনিষ্কের আমলে। প্রশ্ন 4, অশোক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন, উপগুপ্তের কাছে। প্রশ্ন 5, কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছেন, এর উত্তর হবে চৈনিক পরিব্রাজক সুয়ানজাং বা হিউয়েনসাং। বিভাগ গ, শূন্যস্থান পূরণ করো। গান্ধারের রাজধানীর নাম কি ছিল, তক্ষশিলা। আর্য সত্য হলো ড্যাশ ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ, এটা হবে বৌদ্ধ ধর্ম। প্রাচীন মিশরের শাসকদের কি বলা হতো, ফেরাও বলা হতো। তারপরে হর্ষবর্ধনের রাজত্বকালে চৈনিক পরিব্রাজক সুয়ানজাং ভারতে এসেছিল, হ্যাঁ এটা কিন্তু সত্যি। তারপরে কলিঙ্গ যুদ্ধের পর বিম্বিসার যুদ্ধনীতি ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, না এটা মিথ্যা।
কারণ কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক যুদ্ধনীতি ত্যাগ করেছিলেন, বিম্বিসার নয়, এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তারপরের প্রশ্ন, প্রাচীন ভারতে গুপ্ত যুগে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়। এটা সত্য। বিভাগ স্তম্ভ মেলাও। এখানে দেখো মহাকাশ্যপ, হিনজান ও মহাযান, দ্বাদশ অঙ্গ। হিনজান মহাযান এটা কিসের সাথে জড়িত? জৈন ধর্ম। দ্বাদশ অঙ্গ বৌদ্ধ ধর্ম। আর মহাকাশ্যপ এটা হবে প্রথম বৌদ্ধ সঙ্গীতি। তারপরের প্রশ্ন দেখো বিভাগ চ। এখানে আমাদের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যেখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। দেখো ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝো? তো এর উত্তর হবে গৌতম বুদ্ধ বোধি লাভ করার পর সারনাথের মৃগ দাবে তার 5 জন শিষ্যের কাছে প্রথম যে ধর্ম উপদেশ দিয়েছিলেন, বৌদ্ধ ধর্মের ইতিহাসে তা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তারপরে দেখো পলিশ, একটু আগে আমরা দেখলাম যে পলিশ কোথায় গড়ে উঠেছিল, ওটা গ্রিস হবে। তো এখানেও দেখো প্রাচীন গ্রিসে ছোট ছোট পাহাড় ঘেরা স্বাধীন নগর বা রাষ্ট্রগুলোকে একত্রে কি বলা হতো না? পলিশ বলা হতো। এগুলি নিজেদের নিয়ম কানুনে পরিচালিত হতো, উদাহরণ এথেন্স এবং স্পার্টা। তারপরের প্রশ্ন হচ্ছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক। এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। তারপরের প্রশ্ন দেখো হর্ষবর্ধনের লেখা 2টি নাটকের নাম লেখো। তো হর্ষবর্ধনের লেখা 2টি নাটক হচ্ছে রত্নাবলী আর একটা হচ্ছে নাগানন্দ। তারপরে দেখো ষোড়শ মহাজনপদের আমলে কৃষিজ ফসল সম্পর্কে কি জানা যায়? তো এখানে আমাদের উত্তর হবে এই সময় কৃষিতে লোহার যে লাঙ্গলের ব্যবহার ব্যাপকভাবে বাড়ে। প্রধান ফসলগুলোর মধ্যে ছিল ধান, গম, যব, ইক্ষু বা আখ এবং কার্পাস। এখানে দেখো পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো। তারপরে দেখো মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কি ছিল? তো বিশাখ দত্ত রচিত মুদ্রা রাক্ষস নাটকে চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে তার গুরু চাণক্যের সহায়তায় নন্দ বংশের উচ্ছেদ ঘটিয়ে মগধে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, তার বিস্তারিত বর্ণনা রয়েছে। কিসে? না মুদ্রা রাক্ষসে। তারপরের প্রশ্ন দেখো বর্ণাশ্রম বলতে কি বোঝো? তো বর্ণাশ্রম কথাটির মধ্যে কিন্তু এর উত্তর লুকিয়ে আছে যে প্রাচীন বৈদিক যুগে কাজের ভিত্তিতে সমাজকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই 4টি বর্ণ বা শ্রেণীতে ভাগ করা হয়েছিল। সমাজ ব্যবস্থার এই বিভাজনকে কি বলা হয়? বর্ণাশ্রম বলা হয়। কি বলা হয়? বর্ণাশ্রম। তারপরে দেখো বিভাগ ছ, যেখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান 3। এগুলো আমাদের একটু বড় হবে উত্তরগুলো, দেখে নাও। যে প্রাচীনকালে রাজারা যজ্ঞ করতেন কেন? তো প্রাচীনকালে রাজারা নিজেদের ক্ষমতা, আধিপত্য এবং প্রতিপত্তি প্রদর্শনের জন্য তারা কি করতেন? নানা ধরনের যজ্ঞ করতেন। অশ্বমেধ, রাজসূয়, বাজপেয় ইত্যাদি যজ্ঞের মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেন এবং সাম্রাজ্য বিস্তার করতেন। যজ্ঞের মাধ্যমে সমাজে ব্রাহ্মণদের প্রভাবও কী হতো? বৃদ্ধি পেত এবং রাজারা দেবতার আশীর্বাদে পুষ্ট বলে কি বলতেন? আমরা পুষ্ট বলে নিজেদের প্রচার করতেন। তারপরে দেখো নালন্দা মহাবিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে লেখো। তো নালন্দা, যেখানে কি আমাদের সুয়ানজাঙ্গ এসেছিলেন। তো এখানে আমরা লিখব যে প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র ছিল নালন্দা মহাবিহার। তাহলে দেখো উত্তর লেখার একটা হেডিং হচ্ছে তোমার যেটা প্রশ্নে আছে সেটাকে একটা লাইন বানিয়ে দিলে। এখানে প্রধানত মহাযান বৌদ্ধ ধর্ম পড়ানো হলেও বেদ, ব্যাকরণ, চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিদ্যা ইত্যাদি বিষয়ও শেখানো হতো।
দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা এখানে পড়তে আসতো। এখানে ভর্তি হওয়ার জন্য কঠিন প্রবেশিকা পরীক্ষা দিতে হতো। এখানকার গ্রন্থাগারটি ছিল সুবিশাল। হয়ে গেল এর মানে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। তারপরে দেখো টিকা লেখো গান্ধার শিল্প। কুষাণ যুগে গ্রিক, রোমান এবং ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণে প্রাচীন ভারতের উত্তর পশ্চিম সীমান্তে গান্ধার অঞ্চলে যে নতুন শিল্পরীতির বিকাশ ঘটে তাকে গান্ধার শিল্প বলে। এই শিল্পের মূল বিষয়বস্তু ছিল বুদ্ধ এবং বোধিসত্ত্বের মূর্তির নির্মাণ। গ্রিক দেবতা অ্যাপোলোর মূর্তির অনুকরণে বুদ্ধ মূর্তিগুলি তৈরি হতো। এই শিল্পে প্রধানত ছাই রঙের পাথরের ব্যবহার করা হতো। তাহলে এখানে আমরা পেলাম কি, এখানে কিসের ব্যবহার করা হতো? ছাই রঙের পাথরের ব্যবহার করা হতো। তারপরে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিহার এবং চৈত্য কাকে বলে? তো দেখো প্রথমে বিহার বৌদ্ধ সন্ন্যাসীদের বসবাসের জন্য নির্মিত মঠ বা আশ্রমকে বিহার বলা হয়। এখানে তারা পড়াশোনা ও ধর্মাচরণ করতেন। চৈত্য কাণ্ডকে বলা হতো না বৌদ্ধদের উপাসনা গৃহ বা প্রার্থনা গারকে চৈত্য বলা হতো। তাহলে আশ্রমকে বলা হতো বিহার এবং চৈত্য বলা হতো যেখানে তারা পূজা পাশা করতো সেটাকে চৈত্য বলা হতো। চৈত্যের ভেতরে সাধারণত একটি স্তূপ থাকে এবং এর গঠন লম্বাটে ও ছাদ গম্বুজাকৃতির হয়। তাহলে চৈত্যের আকার কেমন? গম্বুজাকৃতি হয়। তারপরে দেখো টিকা লেখো তাম্রলিপ্ত বন্দর। প্রাচীন বাংলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর ছিল তাম্রলিপ্ত। বর্তমান কোথায়? না মেদিনীপুরের তমলুকে। গুপ্ত যুগে বাংলার প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল এটি। তাহলে গুপ্ত যুগে প্রধান বাণিজ্যের কেন্দ্র ছিল কোনটা? তাম্রলিপ্ত, যেটা বর্তমানে কোথায় আছে? মেদিনীপুরে। এখান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া এবং রোম, চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলত। ফা হিয়েন এবং হিউয়েনসাংয়ের মতো পর্যটকদের বিবরণীতে এই বন্দরের সমৃদ্ধির উল্লেখ পাওয়া যায়। তাহলে এটা খুব সুন্দর করে গুছিয়ে তোমরা লিখে নেবে। তারপরে দেখো আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশের অভিযান সম্পর্কে সংক্ষেপে লেখো। তো উত্তর আমরা লিখব এমনভাবে যে খ্রিস্টপূর্ব 327 অব্দে গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। তাহলে আমরা এখানে কি পেলাম? যে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কত সালে? 327 খ্রিস্টাব্দে। তারপরে দেখো তারপরে কি আছে? তিনি তক্ষশিলার রাজা আম্বি এবং পুরুকে পরাজিত করেন হিদাসপিসের যুদ্ধে। তাহলে সেই যুদ্ধটা কত সালে হয়েছিল? 327 খ্রিস্টাব্দে। এবং তিনি কাকে হারিয়েছিলেন? পুরুকে। কোন যুদ্ধটার নাম কি? হিদাসপিদের যুদ্ধ। তারপরে পুরু পরাজিত হলো। আলেকজান্ডার তার বীরত্বে মুগ্ধ হয়ে রাজ্য ফিরিয়ে দেন। তবে তার সৈন্যরা দীর্ঘ যুদ্ধে ক্লান্ত থাকায় তিনি আর অগ্রসর না হয়ে স্বদেশে ফিরে যান। তার ভারত আক্রমণের ফলে গ্রিক এবং ভারতীয় সংস্কৃতির অভূতপূর্ব মেলবন্ধন ঘটেছিল। তাহলে কিন্তু আলেকজান্ডার তার রাজত্ব নিয়ে নেননি, তার বীরত্বের কারণে পুরো কিন্তু আলেকজান্ডার তার রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন। তারপরে বিভাগ বর্গীর্য দেখো, এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5। গুপ্ত যুগে বিজ্ঞান চর্চা এবং চিকিৎসাবিদ্যা সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত যুগ ছিল বিজ্ঞান চর্চার এক স্বর্ণযুগ। কোন দিক থেকে? না গণিত এবং জ্যোতির্বিদ্যা। এই যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন আর্যভট্ট। তাহলে আর্যভট্ট কোন যুগে ছিলেন? গুপ্ত যুগে। তিনি তার আর্যভট্টীয় গ্রন্থে প্রমাণ করেন যে পৃথিবী গোলাকার এবং তার নিজের অক্ষের ওপর ঘুরছে। তিনিই প্রথম সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করেন। এছাড়া বরাহমিহির রচনা করেন বৃহৎ সংহিতা, যেখানে জ্যোতির্বিদ্যার নানা দিক আলোচিত হয়েছে। ব্রহ্মগুপ্ত মাধ্যাকর্ষণ শক্তির ধারণা দিয়েছিলেন। তারপরে দেখো চিকিৎসাবিদ্যা। এই যুগে চিকিৎসাবিদ্যায় ব্যাপক উন্নতি হয়।
বাঘভট্ট রচনা করেন অষ্টাঙ্গ হৃদয়। তাহলে যে আয়ুর্বেদ শাস্ত্রের একটি উল্লেখযোগ্য গ্রন্থ, পশু চিকিৎসার ক্ষেত্রেও এই সময় বিশেষ উন্নতি লক্ষ্য করা হয়। তারপর ধাতুবিদ্যাতে গুপ্তযুগ অনেক উন্নত ছিল, যা সবচেয়ে বড় প্রমাণ হলো দিল্লির মেহরৌলি লৌহস্তম্ভ, যাতে আজ পর্যন্ত জং ধরেনি। তাহলে দেখো, এগুলো হচ্ছে আমাদের গুপ্ত যুগের বিজ্ঞান চর্চা এবং চিকিৎসা বিদ্যা নিয়ে আলোচনা। তারপরে দেখো, শুঙ্গ, কুষাণ ও সাতবাহন আমলের শিল্পচর্চা সম্পর্কে আলোচনা করো। তো এখানে দেখো, আমরা মৌর্য সাম্রাজ্যের পতনের পর শুঙ্গ, সাতবাহন, তারপরে ভারতীয় শিল্পকলায় ব্যাপক বৈচিত্র্য দেখা দেয়। স্থাপত্য এবং ভাস্কর্য, এই সময়ে স্তূপ, বিহার এবং চৈত্য নির্মাণে বিশেষ উন্নত হয়। সাঁচি, ভারহুত, অমরাবতীর স্তূপ এই যুগের শ্রেষ্ঠ নিদর্শন। তারপরে এই স্তূপের চারপাশের তোরণগুলিতে বুদ্ধের জীবনী, জাতকের গল্প নিখুঁতভাবে খোদাই করা হতো। তারপরে দেখো, শিল্পরীতি, এই সময় মথুরা শিল্প, গান্ধার শিল্পের চরম বিকাশ ঘটে। মথুরা শিল্পরীতি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে লাল বেলে পাথর দিয়ে বুদ্ধ, মহাবীর ও হিন্দু দেবদেবীর মূর্তি তৈরি হতো। অন্যদিকে গান্ধার শিল্পে গ্রিক, রোমান প্রভাব দেখা যেত। গুহাচিত্র ও চৈত্র, মহারাষ্ট্রের কার্লে ও ভাজার চৈত্রগুলি পাহাড় কেটে তৈরি করা অনবদ্য নিদর্শন। এই যুগে শিল্পীরা সাধারণ মানুষের জীবনযাত্রাও পাথরের গায়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন। তাহলে এখানে আমরা শুঙ্গ, কুষাণ এবং সাতবাহন আমলের শিল্পচর্চা সম্পর্কে আলোচনা করলাম। এটাই অবশ্যই আমরা 5 নম্বর পেয়ে যাব। তারপরে দেখো, অশোকের ধম্ম এর মূল নীতিগুলি আলোচনা করো। তো এখানে দেখো, অশোকের যে মূল নীতিগুলো সেগুলি আমরা নিয়ে একটু আলোচনা করি। এর উত্তর এমনভাবে লেখা যায় যে, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক গভীরভাবে মর্মাহত হন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এরপর তিনি সারা সাম্রাজ্যে এক নতুন নৈতিক আদর্শ প্রচার করেন, যা ধম্ম নামে পরিচিত। এর মূল নীতিগুলি হলো অহিংসা, কোনো প্রাণী হত্যা না করা এবং সকল জীবের প্রতি দয়া প্রদর্শন করা। তারপরে শ্রদ্ধা প্রদর্শন, পিতামাতা, শিক্ষক এবং গুরুজনদের মেনে চলা ও সম্মান করা। তারপরে সহনশীলতা, সব ধর্মের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা এবং অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ না করা। তারপরে সৎ আচরণ, দাস দাসী এবং ভৃত্যের সঙ্গে সদয় আচরণ করা এবং সাধ্যমতো দান ধ্যান করা। পাপ পরিহার করা, ক্রোধ, অহংকার, নিষ্ঠুরতা থেকে নিজেকে দূরে রাখা এবং সর্বদা সত্য পথে চলা। অশোকের এই ধর্ম কোনো নির্দিষ্ট ধর্ম ছিল না, বরং এটি ছিল এক সার্বজনীন মানব ধর্ম এবং নৈতিকতার আদর্শ, যা সমাজের সর্বস্তরে শান্তি বজায় রাখতে সাহায্য করেছিল। তো এখানে আমাদের পুরো যে কোয়েশ্চেন মডেল সেটটা ছিল সেটা শেষ হলো। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখবে এবং খাতায় লিখবে, আর তোমরা মুখস্থ করবে বারবার, তাহলে দেখবে তোমাদের কিন্তু মাথায় থেকে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করো।